যুক্তরাষ্ট্রের পটোমেক নদীর পাড়ে অবস্থিত মার্কিন মিলিটারির পাওয়ার হাউস পেন্টাগন বিল্ডিং। কাছেই রয়েছে প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস। বিশ্বের সবচেয়ে নিরাপদ আর কঠোরভাবে নিয়ন্ত্রিত এই আকাশসীমায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনা জন্ম দিচ্ছে নানা রকম গুঞ্জন। আমেরিকার অত্যন্ত স্পর্শকাতর অঞ্চলটির আকাশে কড়া নজরদারির মাঝেও কিভাবে ঘটল এমন ভয়াবহ কাণ্ড? ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার ও জেট প্লেনের পাইলটের ভুল হলেও সময় মতো কেন টের পায়নি এয়ার কন্ট্রোল কর্তৃপক্ষ? কেন বন্ধ ছিল হেলিকপ্টারের সিগন্যাল সিস্টেম? এটি কি কেবল দুর্ঘটনা নাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গভীর কোনো ষড়যন্ত্র? মাঝ আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মাঝে কিভাবে এমন সংঘর্ষ ঘটল সেটা বুঝতে গলদঘর্ম হচ্ছেন বিশ্বের বিমান চলাচল বিশ্লেষকরা। তাদের ধারণা, দুর্ঘটনার ঠিক আগ মুহূর্তে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করছিল আর্মি হেলিকপ্টার। মনে করা হচ্ছে রাডারের নজরদারি এড়িয়ে গোপনে ফ্লাইট পরিচালনার ট্রেনিং নিতেই বন্ধ ছিল ব্ল্যাক হক কপ্টারের সিগন্যাল সিস্টেম। ফলে কোনো মতেই এড়ানো যায়নি ট্র্যাজেডি। আমার ধারণা, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ ফ্লাইটের অংশ ছিল। ব্ল্যাক হকের স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেম চালু ছিল না, যার মাধ্যমে বিমানের ওপর নজরদারির জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলে সিগন্যাল পাঠানো হয়। বাণিজ্যিক বিমান এবং সামরিক বিমানের মাঝে সংঘর্ষ এড়ানোর জন্য বিশেষ আরেকটি প্রযুক্তি থাকে। আর্মি কপ্টারটিতে সেটিও বন্ধ ছিল। হতে পারে ব্ল্যাক হকের ফ্লাইটটি রাডার থেকে উধাও হয়ে যাওয়ার কোনো উচ্চমাত্রার প্রশিক্ষণ মিশনে নিয়োজিত ছিল। তবে রিগান ন্যাশনালের মতো একটি ব্যস্ত বিমানবন্দর থেকে অনেক দূরে এ ধরনের প্রশিক্ষণ চালানো যেত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি ও সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার জন্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় কলম্বিয়া ডিস্ট্রিক্টের আকাশ। পটোমেক নদীর কাছে পেন্টাগন বিল্ডিং, হোয়াইট হাউস ও অঞ্চলটিতে অবস্থিত ঐতিহাসিক বিভিন্ন ল্যান্ডমার্কের উপর দিয়ে যাত্রীবাহী বাণিজ্যিক বিমান চলাচল নিষেধ। এত বাধা থাকার পরেও এখানকার আকাশে লেগে থাকে বিমানের ভিড়। কমার্শিয়াল ট্রাফিকের পাশাপাশি শহরের চারপাশে বিভিন্ন সেন্সিটিভ লোকেশনে উড়ে বেড়ায় উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও রাজনীতিকদের ব্যক্তিগত হেলিকপ্টার। এখানেই রাতের অন্ধকারে নদীর বরফ শীতল পানিতে ডুবে যায় বিধ্বস্ত দুই আকাশযান। পোটোম্যাকের এই এলাকায় বিমান চলাচলের পথ খুব সংকীর্ণ। প্লেনের অতিরিক্ত জটলার কারণে মনে হবে খুব সীমিত জায়গার মধ্যে ঢুকে যাচ্ছে বিমান। দুর্ঘটনার আগে হেলিকপ্টার পাইলট ইঙ্গিত দিয়েছিলেন তিনি বিমানটি দেখতে পাচ্ছেন। দেখে মনে হয়েছিল সময় মতো সরেও গিয়েছিলেন। তারপরই ঘটে দুর্ঘটনা। ফলে অনেক প্রশ্ন উঠবে, হেলিকপ্টার পাইলট ঠিক কী দেখেছিলেন? সামরিক বেসামরিক বিমানের অবিরাম চলাচলের কারণে পটোমেক নদী ও এর আশেপাশের এলাকায় তৈরি হয়েছে আকাশপথের একটি জটিল জাল। এর সাথে যুক্ত হয়েছে ভিন্ন ভিন্ন এয়ারপোর্টের নিজস্ব বিমান পরিচালনা পদ্ধতি। কাছাকাছি রয়েছে ওয়াশিংটন ন্যাশনাল, ওয়াশিংটন ডালাস ইন্টারন্যাশনাল রুট ও এর কিছু দূরেই বাল্টিমোর এয়ারপোর্টের অবস্থান। তবে বাণিজ্যিক বিমানের অতিরিক্ত যাতায়াতের কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে এমনটা ভাবতে রাজি নন অনেক বিশ্লেষক। এখানে ৩ থেকে ৪টি এভিয়েশন সিস্টেমের সীমানা। এমন সীমান্ত এলাকাতেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে। বিমানগুলোকে যার যার পথে চালানো ও আলাদা রাখার জন্য বিমানজট নিয়ন্ত্রণ করতে হবে। ডিসির আকাশসীমা বিশ্বের সবচেয়ে নিয়ন্ত্রিত। মার্কিন সরকার ও বেসামরিক উভয় ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা এখানে আছে। রোনাল্ড রিগান বিমানবন্দর সরকারের মালিকানাধীন খুব কম সংখ্যক বিমানবন্দরের একটি। নিরাপত্তা ও বিভিন্ন বেসামরিক সংস্থার সংখ্যা হিসাব করলে এটি সত্যিই বিশ্বের সবচেয়ে নিরাপদ আকাশসীমা হওয়া উচিত। পটোমেক নদীতে পড়া বিমান ও কপ্টারের ধ্বংসস্তূপ থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হলেও দুর্ঘটনার মূল কারণ এখনও অজানা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের দেয়া তথ্য অনুসারে ৩০ দিনের মধ্যে প্রকাশ করা হবে অনুসন্ধানের আনুষ্ঠানিক রিপোর্ট। মার্কিন সামরিক বাহিনীর ভুল, বেসামরিক বিমান কর্তৃপক্ষের ব্যর্থতা, পাইলটের হিসাবে গরমিল কিংবা অন্য কোনো ষড়যন্ত্র, কারণ যেটাই হোক, এমন স্পর্শকাতর অঞ্চলে বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য চরম এক ব্যর্থতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজা ছেড়ে কোথাও যাবে না ফিলিস্তিনিরা,
সেটা যে কোনো পরিস্থিতিতেই। এবার নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একথা সাফ জানিয়ে দিল ফিলিস্তিন আর গাজা ইস্যুতে বৈঠক ও কড়াবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকা আরব দেশগুলোর নেতারা। শনিবার কায়রোতে এক বৈঠকে বসেছিলেন মিশর, জর্ডান, সৌদি আরব ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা, সাথে ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আরব লীগের কর্মকর্তারা। বৈঠক শেষে তারা জানান যে কোনো পরিস্থিতিতেই গাজা ভূখণ্ড ছেড়ে যাবে না ফিলিস্তিনিরা। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উপরও জোর দেন। এর আগে গাজাবাসীকে মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তখনই তা নাকচ করে দিয়েছিল গাজাবাসী এবং মিশর ও জর্ডান। এমন পরিস্থিতিতে স্থায়ী যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সাথে আলোচনা চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মধ্যপ্রাচ্যে শান্তি ও সব পক্ষের স্বার্থের জন্য এই আলোচনা দরকার বলে মনে করছে তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, ট্রাম্প যদি সত্যি ওই অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা চান তাহলে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে। যুদ্ধবিরতি কার্যকরের জন্য ট্রাম্পের প্রশংসাও করেছে তারা। তবে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধুকে পুরোপুরি বিশ্বাস করতে নারাজ হামাস। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ট্রাম্প হামাসের সাথে আলোচনায় বসবে কিনা তা এখনো জানা যায়নি। বিশ্লেষকরা বলছেন, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করতে গিয়ে আদতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। সেক্ষেত্রে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠনটির রাজনৈতিক বাস্তবতা অস্বীকার করতে পারবে না ট্রাম্প প্রশাসন। এদিকে ইসরায়েলের 15 মাসের নৃশংসতায় মাটির সাথে মিশে যাওয়া গাজা পুনর্গঠনে 5,000 কোটি টাকা ও 21 বছর সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের সাম্প্রতিক বাজেটে বরাবরের মতোই রাখা হয়েছে বিপুল অর্থের বরাদ্দ। দিল্লি সবসময় চায় দক্ষিণ এশিয়ায় মিত্রদের উপর থাকুক তার শক্তিশালী প্রভাব। সেই লক্ষ্যে 2025-26 অর্থ বছরে বিদেশে 5,000 কোটি টাকার বেশি সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে আন্তর্জাতিক সীমান্তে অবকাঠামো নির্মাণ, কাঁটাতারের বেড়া দেয়া, চেকপোস্ট তৈরি ও নজরদারি খাতে আগের বছরের চাইতে প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় করবে ভারত। সহযোগিতা কার্যক্রম চালু রাখার পাশাপাশি সীমান্ত নীতি কঠোর করার মধ্য দিয়ে আসলে কি চাইছে নয়াদিল্লি? অর্থনৈতিক চাপে থেকেও কেন প্রতিবেশীদের টাকা দিচ্ছে মোদি সরকার? পুরনো মিত্র শেখ হাসিনার লজ্জাজনক পতনের জেরে ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে লেগেছে ভাটার জোরালো টান। চলমান টানাপোড়েনের মাঝেও ভারতের কেন্দ্রীয় বাজেটে কমানো হয়নি বাংলাদেশকে সাহায্যের জন্য নির্ধারিত বরাদ্দ। 2024-25 অর্থ বছরে এই অর্থের পরিমাণ ছিল 120 কোটি রুপি। 2025-26 নতুন বাজেটেও আগের মতো একই থাকছে বরাদ্দ। তবে এমন সহযোগিতা কেবল বাংলাদেশ পেয়ে আসছে বিষয়টা কিন্তু সেরকম না। মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান, মিয়ানমারের মতো প্রতিবেশীদের পাশাপাশি আফ্রিকা ও লাতিন আমেরিকার কিছু দেশও পায় ভারতের অর্থনৈতিক সাহায্য। নরেন্দ্র মোদীর আম আদমির বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট 20,516 কোটি রুপি বরাদ্দ করেছে ভারত সরকার। এর মধ্যে প্রতিবেশী দেশগুলোকে দেয়া হবে বৈদেশিক সহায়তা তহবিলের 64%। সবচেয়ে বড় আর্থিক সহযোগিতা পাবে ভুটান, যার পরিমাণ 2,150 কোটি রুপি। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর চীন ঘেঁষা অবস্থানের কারণে তৈরি টানাপোড়েন সামাল দেওয়ার চেষ্টা করছে ভারত। আগের বছর প্রতিবেশী দেশটিতে ভারতীয় সহযোগিতার পরিমাণ ছিল 400 কোটি রুপি। এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে 600 কোটিতে। আফগানিস্তান পাবে 100 কোটি রুপি আর মিয়ানমারের জন্য বরাদ্দ 350 কোটি রুপি। বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন ভারত বিদ্বেষী নেতা কেপি ওলি। শ্রীলঙ্কার রাজনীতিতেও উঠতে দেখা গেছে ভারত বিরোধিতার হাওয়া। নানামুখী বৈরিতা সত্ত্বেও আগেরবারের মতোই থাকছে নেপালের বরাদ্দ। দেশটি পাবে 700 কোটি রুপি। অন্যদিকে 245 কোটি রুপি থেকে বেড়ে 300 কোটি রুপিতে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার জন্য সহযোগিতার পরিমাণ। 200 কোটি রুপি থেকে বৃদ্ধি পেয়ে 225 কোটি রুপি নির্ধারণ করা হয়েছে আফ্রিকার দেশগুলোর জন্য। লাতিন আমেরিকার সহায়তা 30 কোটি রুপি থাকলেও এবার সেটা হয়েছে 60 কোটি রুপি।
ভারতের দেয়া টাকা খরচ করে জলবিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ ও আবাসন অবকাঠামো তৈরি, যোগাযোগ খাতে উন্নয়ন ও আন্তর্জাতিক সীমান্তে সমন্বিত চেকপোস্টের মতো বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার কথা রয়েছে। বিদেশি সহায়তা নিয়ে আগ্রহের মাঝেই নজর কেড়েছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাওয়া বরাদ্দের পরিমাণ। 2024-25 সালে আন্তর্জাতিক সীমান্তে প্রতিরক্ষার জন্য বরাদ্দ ছিল প্রায় 3,000 কোটি রুপি। এবার সেটা বেড়ে হয়েছে 5,000 কোটি রুপির বেশি। প্রতিবেশী দেশগুলোতে সাহায্যের পরিমাণ বাড়িয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব ধরে রাখার চেষ্টা কি দেখবে সফলতার মুখ? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। একের পর এক সামরিক শক্তির চমক দেখিয়ে পশ্চিমাদের ঘুম হারাম করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান। মাটির প্রায় আধা কিলোমিটার গভীরে রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম অত্যাধুনিক ভূগর্ভস্থ নৌঘাটির তথ্য প্রকাশের পর এবার সামনে আসলো নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচনের খবর। 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এতেমাদ নামের দূরপাল্লার ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র। এমনকি ইরানি মিসাইলের হাত থেকে নিরাপদ নয় মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার যে কোনো ঘাঁটি। পরমাণু কর্মসূচি বৃদ্ধি, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল, আন্ডারগ্রাউন্ড মিলিটারি ফ্যাসিলিটি ও প্রকাশ্যে মহড়ার মাধ্যমে কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান? ইরানের গহীন পার্বত্য অঞ্চলে বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্রের গুদাম ও পারমাণবিক স্থাপনা গড়ে তুলছে তেহরান। মাটির গভীরে নতুন নতুন সমরাস্ত্র শহর, পারস্য উপসাগরীয় অঞ্চলে ভূগর্ভস্থ নৌঘাঁটি, অত্যাধুনিক ড্রোনের বহর, যুদ্ধ মহড়া সবকিছু মিলে খামেনি যেন জানান দিতে চাইছেন টক্কর দিতে আসলেই শত্রুদের দেয়া হবে কঠিন জবাব। আইআরজিসির সক্ষমতা কতটা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি ও মিলিটারি অস্ত্রের মজুদ থেকেই পাওয়া যাচ্ছে এর আভাস। তবে ইরানের সামরিক অগ্রগতি পশ্চিমা দেশগুলোর জন্য সবসময়ই ছিল ভয়ের কারণ। এই উদ্বেগ আরও বাড়িয়েছে পারমাণবিক অস্ত্র তৈরিতে তেহরানের সাফল্যের গুঞ্জন। মহাকাশ প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষমতার প্রমাণ হিসাবে সম্প্রতি নিজেদের তৈরি 3টি স্যাটেলাইট সামনে আনছে ইরান। এসব স্যাটেলাইটের নজরদারিকে ততটা গুরুত্ব না দিলেও তেহরানের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিকে ভয়ঙ্কর হুমকি মনে করে ইউরোপ ও অত্র অঞ্চলের ইরান বিরোধী দেশগুলো। 2024 সালে ইসরায়েলে 2টি দূরপাল্লার ও কয়েকশো মাঝারি পাল্লার মিসাইল হামলা চালায় ইরান। এর মধ্য দিয়ে পশ্চিমাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল তেহরান। 2022 সালের যুক্তরাষ্ট্রের করা এক হিসাব অনুসারে বিভিন্ন পাল্লার 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মালিক ইরান। বর্তমানে কয়েক গুণ বেড়েছে এর সংখ্যা। গাজায় চলমান যুদ্ধবিরতি ও সিরিয়ায় আসাদের পতনের পর কিছুটা শান্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এদিকে হোয়াইট হাউসে জাঁকিয়ে বসেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রথম মেয়াদে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করে তেহরানকে কোণঠাসা করার নীতি গ্রহণ করেছিলেন তিনি। গত 20 জানুয়ারি ট্রাম্পের অভিষেক পরবর্তী সময় থেকে একের পর এক সামরিক শক্তির নিদর্শন সামনে আনছে তেহরান। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র কী ধরনের পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে, নিকটতম শত্রু ইসরায়েল কিভাবে দেখছে বিষয়টাকে, সেটা এখনও পরিষ্কার না। ইসরায়েল ও মার্কিন জোট শক্তিকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা ইরানের আছে কিনা, পারমাণবিক সমরাস্ত্র তৈরির কতটা নিকটে আছে দেশটি, এসব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। তেহরানের সাফল্য বেশিরভাগ মুসলিম রাষ্ট্রের জন্য আনন্দের হলেও বিরোধী শিবিরের গলার কাটা খামেনির দেশ। মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের ক্রমবর্ধমান আশঙ্কার মাঝে ইরানের সামরিক ক্ষমতা প্রদর্শনের ফলে আরও বাড়বে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের দুশ্চিন্তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করার পণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে এবারে অবৈধ ভারতীয়দের বের করে দেওয়ার কাজ শুরু হয়েছে। এরই মাঝে 205 অবৈধ ভারতীয়কে নিয়ে প্রথম সামরিক বিমান যাত্রা করেছে বলে জানিয়েছে রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার ভারতীয় সময় রাত 3টার দিকে টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরের একটি বিমানবন্দরে বোয়িং C-17 সামরিক বিমানে তোলা হয় 2 শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে। ওই ফ্লাইটের ব্যাপারে এর বেশি তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন দূতাবাস। শেষ খবর পর্যন্ত ভারত সরকারের দিক থেকেও রয়টার্সের প্রতিবেদনের ব্যাপারে মন্তব্য করা হয়নি।
তবে যাদের বিমানে তোলা হয়েছে দিল্লির পক্ষ থেকে তাদের প্রত্যেককে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের স্টেট সেক্রেটারি মার্কো রুবিও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যাপারে আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আলোচনা করেন। সে সময় জয়শঙ্কর বলেন, দিল্লি নীতিগতভাবেই যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের অবৈধ অভিবাসনের বিরুদ্ধে। এছাড়া এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনে ট্রাম্পের কথাও হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সে সময় মোদী অবৈধ ভারতীয়দের ফেরত নেয়ার ব্যাপারে সম্মতি জানান। পরিসংখ্যান বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে 18,000 অবৈধ ভারতীয়কে শনাক্ত করা হয়েছে। এর আগে 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের সেপ্টেম্বরের মধ্যে 1,100 অবৈধ ভারতীয়কে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শাসনামলে এই অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার হার নাটকীয় মাত্রায় বাড়বে বলে মনে করা হচ্ছে। ক্ষমতায় বসার পরপরই পূর্বসূরি জো বাইডেনের শিথিল অভিবাসন নীতি বাতিল করে কঠোর বিধিবিধান আরোপ করতে শুরু করেছেন ট্রাম্প। এরই মাঝে গুয়েতামালা, পেরু, হন্ডুরাস সহ বিভিন্ন দেশে 5,000-এর বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ তালিকায় এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী দেশ ভারত। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর এ প্রকল্প বাস্তবায়নে পেন্টাগন ও সামরিক বাহিনীর সহায়তা নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে এরই মাঝে মেক্সিকো লাগোয়া দক্ষিণ সীমান্তে অতিরিক্ত সেনাও মোতায়েন করা হয়েছে। মূলত ওই সীমান্ত দিয়েই অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। তাদের গ্রেপ্তারের পর সামরিক বিমানে নিজ নিজ দেশে পাঠানোর কার্যক্রম চলছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। That I will faithfully execute the office of President of the United States. ক্ষমতা গ্রহণের মাস না পেরোতেই একের পর এক বিতর্কিত পদক্ষেপে দেশের ভেতরে বাইরে কাঁপন ধরিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষেত্রবিশেষে প্রথমবারের তুলনায় দ্বিতীয় মেয়াদে আরও আগ্রাসী, আরও সুচতুর, আরও কৌশলী হয়ে ফিরেছেন খ্যাপাটে এই রিপাবলিকান নেতা। শুধু অভিবাসী আর বাণিজ্য যুদ্ধের আতঙ্কই নয়, দখলের হুমকিতে তোলপাড় কানাডা, গ্রিনল্যান্ড, পানামা খাল। এবার চোখ পড়েছে ফিলিস্তিনের গাজায়। এতে নতুন করে অনিশ্চয়তার আধার ভর করেছে গাজাবাসীর মনে। নিজ ভূখণ্ডে পরিবার পরিজন নিয়ে থাকা খাওয়ার জন্য আর কত ত্যাগ স্বীকার করতে হবে, আর কত পরীক্ষা দিতে হবে। পুনর্বাসন করে আমরা যদি এমন একটা সুন্দর এলাকা পাই যেখানে মানুষ স্থায়ীভাবে সুন্দর বাড়িতে বসবাস করবে, সুখে থাকবে, গুলিবিদ্ধ হবে না, নিহত হবে না, ছুরিকাঘাতে মারা যাবে না। গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের শ্রুতিমধুর এই কথামালা মানবতাবাদীদের তীব্র আকাঙ্ক্ষিত। মার্কিন প্রেসিডেন্টের মুখে এমন কথাই শুনতে চান বিশ্বের লক্ষ কোটি মানুষ। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে গাজা নিয়ে আলাপচারিতায় ট্রাম্পের বক্তব্যে আশার দ্যুতি ছড়ালেও পরক্ষণেই তা ধূপ করে নিভে যায়। গাজা নিয়ে তার পরিকল্পনার তালিকাগুলো একের পর এক মিলাতে থাকলে ভুল ভাঙে। এই সময় পাশে ছিলেন গাজাবাসীর রক্তপিপাসু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। দেখুন, গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরের গ্রহণ করা উচিত। দেশ দুটি ফিলিস্তিনিদের নেবে না এমন ধারণা থাকলেও আমার মতে তারা মানা করবে না। এমনকি অন্যান্য আরব দেশও ফিলিস্তিনিদের গ্রহণ করবে। আমার বিশ্বাস একবার বাইরে গেলে তারা আর গাজায় ফিরবে না। তারা কেন ফিরবে? গাজা এরই মধ্যে নরকে পরিণত হয়েছে। ধনী দেশগুলোর আর্থিক সহায়তা নিয়ে গাজাকে পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা উপস্থাপন করেছেন ট্রাম্প। এখানেই শেষ নয়। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আরও ভয়ঙ্কর পরিকল্পনার পসরা মেলে ধরেন তিনি। ফিলিস্তিনিদের বন্ধু আর শুভাকাঙ্ক্ষী সেজে গাজার মালিকানা ছিনিয়ে নেয়ার নীল নকশা কোনো রাগ ঢাক না রেখে নির্লজ্জের মতো উপস্থাপনে কোনো কার্পণ্য করেননি ট্রাম্প। গাজা উপত্যকা দখলে নেবে যুক্তরাষ্ট্র। ওই ভূখণ্ডের মালিকানা নিয়ে সেখানে থাকা সমস্ত বিপজ্জনক অবিস্ফোরিত বোমা আর অস্ত্র ধ্বংস করব। উন্নয়ন কর্মকাণ্ডে বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করব যা ওই অঞ্চলের মানুষের জন্য সীমাহীন কর্মসংস্থান আর আবাসনের সুযোগ তৈরি করবে।
যার জন্য পুরো মধ্যপ্রাচ্য অনেক গর্বিত হবে। গাজাকে অভিশপ্ত, ধ্বংসপ্রাপ্ত, দুর্দশাগ্রস্ত এলাকা উল্লেখ করে সেখানে স্থিতিশীলতা ফেরাতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে কথা বলে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলেও দাবি করেছেন ট্রাম্প। শুধু গাজাই নয়, চোখ পড়েছে ফিলিস্তিনিদের বসবাসের শেষ আশ্রয় ফিলিস্তিনের অপর প্রান্ত পশ্চিম তীরেও। পবিত্র বাইবেলে ইহুদিদের প্রতিশ্রুত ভূমি পশ্চিম তীর ইসরায়েলের মালিকানায় ছেড়ে দেওয়ার বিষয়ে চলমান আলোচনার ফলাফল আগামী 4 সপ্তাহের মধ্যেই জানানোর আগাম বার্তাও দিয়েছেন দখলদার ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। গাজা আর ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের চরম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য নিয়ে আরব নেতারা প্রতিক্রিয়া দেওয়ার আগেই সরব হয়েছেন খোদ যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা। ট্রাম্পের দলেরই কংগ্রেসম্যান ক্যালিফোর্নিয়া রিপাবলিকান নেতা এরিক সালওয়েল বলেছেন, যুদ্ধ থামানোর কথা বলেছিলেন ট্রাম্প, কিন্তু গ্রিনল্যান্ড, কানাডা, পানামা খাল দখলের হুমকি দিয়ে এখন গাজা দখল করতে চাচ্ছেন। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফির ধারণা, গাজার ভয়াবহতা থেকে জনগণ আর গণমাধ্যমের দৃষ্টি সরানোর কৌশল এটি। তার আশঙ্কা, এমন করলে মার্কিন সেনারা বিশ্বব্যাপী আরও ঝুঁকির মুখে পড়বেন। উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের রাজপথেও। রাজধানী ওয়াশিংটন ডিসির বিক্ষোভ থেকে স্লোগান উঠেছে, গাজা বিক্রির জন্য নয়। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দীর্ঘদিন ধরে জাপান মুসলিম সংখ্যালঘু দেশ হিসেবে পরিচিত হয়ে আসলেও সাম্প্রতিককালে দেশটিতে ব্যাপক হারে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা। গত 1 দশকে এই দেশটিতে মুসলিমের সংখ্যা হয়েছে দ্বিগুণেরও বেশি। তবে ক্রমবর্ধমান মুসলিম সম্প্রদায়ের জন্য বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে কবরস্থান। পরিসংখ্যান বলছে জাপানে বর্তমানে মুসলিম জনসংখ্যা 3,50,000। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মসজিদের সংখ্যাও। দেশটিতে মসজিদের সংখ্যা বেড়ে হয়েছে 150-টিরও বেশি। দ্রুত ইসলাম ধর্ম গ্রহণকারীদের সংখ্যা বাড়ার কারণে দেশটিতে কবরস্থানের জন্য নজিরবিহীন এক চাপের সম্মুখীন হচ্ছে দেশটির সরকার। মূলত জাপানে মৃতদেহ দাহ করার রীতি থাকলেও ইসলাম জাপানের দ্রুততম বর্ধনশীল ধর্ম হবার কারণে নতুন এই সমস্যা ক্রমশ জটিল হয়ে উঠেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মিডল ইস্ট মনিটর। গত 10 বছরে 50,000-এরও অধিক জাপানিজ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলিমদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদ ও হালাল খাবারের দোকান বাড়লেও বাড়েনি কবরস্থানের সংখ্যা। ফলে কবরস্থান নিয়ে জাপানের মুসলিমদের এখনও উদ্বেগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। পুরো জাপানে মৃতদেহ কবরস্থ করার জন্য মাত্র 10টি প্লট রয়েছে, যা মুসলিম সংখ্যা অনুযায়ী মোটেও পর্যাপ্ত নয়। ফলে দেশটির সরকারের কাছে জানানো হচ্ছে নতুন কবরস্থান তৈরির আবেদন। তবে সেক্ষেত্রে বাধার মুখে পড়ছে জাপানিজ মুসলিমরা। মূলত জাপানিজদের প্রতিক্রিয়ার কারণেই মুসলিম সম্প্রদায়ের কবরস্থান নির্মাণের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। প্রথা অনুযায়ী মৃত্যুর পর বেশিরভাগ জাপানিজ পরিবার তাদের প্রিয়জনদের মরদেহ পুড়িয়ে শেষকৃত্য সম্পন্ন করে। ফলে জাপানের সমাজে কবর দেওয়ার ধারণাটি অনেকের কাছে অপরিচিত ও অস্বস্তিকর। এছাড়া ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই দাবির বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন দেশটির মুসলিমদের একাংশ। অনেক জাপানিজের দাবি, কবরস্থান তৈরির ফলে ভূগর্ভস্থ পানি দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেকেই মুসলিমদের এমন দাবিকে আগ্রাসী সম্প্রসারণ বলে উপস্থাপন করছেন। সমাধানের জন্য দেশটির আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। 1930 সালে জাপানের একাধিক জায়গা মিলিয়ে প্রায় 1000 মুসলিম ছিলেন। পরে 1980-র দশকে ইরান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে মানুষ জাপানে পাড়ি দেওয়ায় বাড়তে থাকে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা। জাপানের বৃহত্তম দ্বীপপুঞ্জ কিউশুর মেক্কা বেপ্পুতে একটি 4তলা মসজিদে প্রতি শুক্রবার কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রে জুম্মার নামাজ আদায় করেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।